আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস পাওয়ায় ক্ষুব্ধ নিহতের মা। ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত, গাজাবাসীকে লিবিয়ায় সরাতে চান ট্রাম্প। সিলেটে প্রথম আনঅফিশিয়াল টেস্টে বাংলাদেশ এ দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড এ দল। বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর ৩ আসামি খালাস পাওয়ায় সন্তুষ্ট নয় নিহত শিশুটির মা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায়ের কপি পাওয়ার পর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে। জাস্টিস ডিলাইট ইন জাস্টিস ডিনাইড। অন্তত আসিয়ার ক্ষেত্রে এই কথাটি এখন পর্যন্ত ঠেকল না। নিম্ন আদালতে বিচার শুরুর মাত্র ২১ দিনের মাথায় রায় পেল মাগুরার শিশু আসিয়ার পরিবার। রায় ঘোষণাকে কেন্দ্র করে শনিবার সকালে আদালতে নিয়ে আসা হয় মামলার ৪ আসামিকে। এরপর ৯:৩০টার দিকে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এতে ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে খালাস পেয়েছে হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, আসিয়ার বোন জামাই সবুজ শেখ ও সবুজের বড় ভাই রাতুল শেখ। নিম্ন আদালতে দ্রুত সময়ের মধ্যে রায় হওয়ায় খুশি অনেকেই। একজন লম্পট চরিত্রহীন নারীলোভী হিটু শেখের মতো একজন মানুষের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে, আমি খুশি। প্রধান যে অভিযুক্ত ছিল হিটু শেখ, তার বিরুদ্ধে এলাকার মানুষও অনেক ধরনের অভিযোগ করেছে। এর আগে সে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। মামলায় ৩ জনকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে শিশুটির মা ও মামলার বাদী। আমার সহযোগিতা উন্নত আরো বেশি ছিল, কারণ ওর শালী, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওর তো নিজে ছেড়ে দিছে। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। আমরা অপরাধীর সাজা প্রার্থনা করি, কিন্তু একজন নিরপরাধীও যেন সাজাপ্রাপ্ত না হন সেই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাননীয় বিচারক যেটা করেছেন 14 কার্যদিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ করেছেন। আমরা আশা করি মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি। দীপ্ত বার্তা কক্ষ। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা প্রচলিত মুনাফাভিত্তিক বাণিজ্যিক ধারার ব্যাংক হবে না। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরেন তিনি। অতিথির বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে, যেখানে ঋণ নিতে জামানত লাগবে না। এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়া। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটাই কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। দেশে ক্ষুদ্র ঋণের অন্যতম এ প্রবক্তা আরও বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এতে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে যেখানে আছে, তারা যেন
এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি, অথচ প্রচলিত ধারার অনেক ব্যাংক হাওয়া হয়ে গেছে। ব্যাংকের টাকা নিয়ে অনেকে উধাও হয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কেবল বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জন্য নয়, বরং পৃথিবীর অন্যান্য দেশের জন্যও ভালো কাজ করছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পুশ ইনের মাধ্যমে ভারত উস্কানি দিচ্ছে বলে মনে করেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সুন্দরবনের গহীনে নতুন একটি ভাসমান সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র বিওপি উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে বয়েসিং ভাসমান বিওপি উদ্বোধনকালে তিনি আরও বলেন, এটি কেবল একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা উদ্যোগ যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ভাসমান বিওপি চোরাচালান, বন সম্পদ লুণ্ঠন ও সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকাবাসী ব্যানারে শনিবার সকাল থেকে গুলিস্তানের নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থক ও অনুসারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। নগর ভবন থেকে মিছিল নিয়ে তারা সচিবালয় পর্যন্ত গিয়ে আবার নগর ভবনে ফিরে যান। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গত 27 মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। কিন্তু এখনও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় আন্দোলনে নেমেছেন ইশরাকের সমর্থকরা। ঢাকাবাসী যে দুঃখ দুর্দশা আছে, এই একজন মেয়রের জন্য ঢাকাবাসী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করা হোক। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় হয়েছে, তাকে বুঝাই দিয়ে দিবে। তারা কিসের জন্য বুঝাই দিচ্ছে, তাল বাহানা করতেছে, এটা আল্লাহ ভালো বুঝে। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। শনিবার সকালে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে বলেও জানান মঈন খান। দেশে বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্ড ব্যবহারের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর একটি হোটেলে নতুন কার্ড সেবা উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টার কার্ড নতুন এই কার্ড সেবা চালু করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুন সেবা ও উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। এর ফলে মার্কেন্টাইল ব্যাংকের মাস্টার কার্ড হোল্ডাররা দেশব্যাপী 9,000-এর বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে পাবেন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। এছাড়াও দেশে বিদেশে এটিএম বুথ থেকে নগদ টাকা তোলার সুবিধাও রয়েছে। গাজায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত 115 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন 2 শতাধিক। 2023 সালের অক্টোবর থেকে গত 1.5 বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 53,119। এদিকে গাজায় বসবাসরত প্রায় 22 লাখ ফিলিস্তিনির মধ্যে অন্তত 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে মার্কিন প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সাথে এরই মধ্যে আলোচনা শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে দীর্ঘ 3 বছর পর শুক্রবার প্রথমবারের মতো
সরাসরি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রায় 2 ঘন্টার বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুইটি। তবে উভয় পক্ষ 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদেনস্কি। ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন রুস্তেম ওমেরভ। যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময়। বৈঠকে যুদ্ধবিরতি এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়েও আলাপ হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টি20তে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। লিটন দাসের নেতৃত্বে নতুনভাবে শুরুর প্রত্যাশা দলের বাকি খেলোয়াড়দের। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো টি20 সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, স্পিন অ্যাটাক, পেস লাইন আপ, সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল লড়াই রয়েছে। আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারী ভলিবল উপকমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু এবং মহিলা ভলিবল উপকমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজিত 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 12টি দল 4টি গ্রুপে অংশগ্রহণ করছে। ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেস। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। লিগ হাতছাড়া হলো, মৌসুমটা এফএ কাপ দিয়ে শেষ করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা। ক্রিস্টাল প্যালেসও মুখে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে। এই ম্যাচ দিয়েই সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা ক্লাবের হয়ে সবশেষ ম্যাচে অংশ নেবেন। ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারে বেলজিয়ান এই তারকার এটি হবে 4র্থ এফএ কাপের ফাইনাল। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জন খালাস পাওয়ায় ক্ষুব্ধ নিহতের মা। ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত, গাজাবাসীকে লিবিয়ায় সরাতে চান ট্রাম্প। সিলেটে প্রথম আনঅফিশিয়াল টেস্টে বাংলাদেশ এ দলকে 70 রানে হারিয়েছে নিউজিল্যান্ড এ দল। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।